আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন গেল তোমাদের ভ্যাকেশন? ভাই ভ্যাকেশন ভ্যাকেশন তো সেই লাস্ট 8-এ করেছিলাম, এরপরে ভ্যাকেশন আর নাই। এই যে এই কয়দিন টানা বন্ধ গেল না? না ভাই, বন্ধতে ভাই যে যেগুলা বাকি ছিল ওগুলা শেষ করলাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো। দেখি একটু ওয়েট করে বাকিটা জয়েন করে নিই। টুইসডে থেকে তুমি ক্লাস নিবা? হ্যাঁ, কেন টিউসডেতে কি আছে? আর জিজ্ঞেস করলাম মানে ফিজিক্যালি হবে নাকি, তাহলে ওই যে হ্যাঁ কপিটা হ্যাঁ হ্যাঁ, নিতে যাবো। আজকে জাস্ট আমি একটু এই ধানমন্ডির দিকে আসছি, তো এখান থেকে আবার কাকরাইল যে আবার ফেরত আসা অনেক হ্যাসেল, তো এর জন্য এখানে বসে ক্লাস করতেছি। ও আচ্ছা। দেখি বাকিটা জয়েন করে নেয়। বাকিটা করতে হবে। তো তাহলে বাকিরা আসতে আসতে আমরা একটা কাজ করি, আমরা একটা কুইজ খেলি, ঠিক আছে? তোমাদেরকে একটা ম্যাথ দেয়, তোমাদের ক্লাসে ম্যাথে সবচেয়ে ভালো কে? মাহিন, হ্যাঁ, ম্যাথে সবচেয়ে ভালো কে তোমাদের ক্লাসে? ম্যাথে সবচেয়ে ভালো হ্যাঁ আছে কয়েকজন। রাফিন রহমান সাহেব, আচ্ছা, তারপর শারিয়ার রহমান। ওকে। তারা দেখি একটা ম্যাথ দিয়ে দেখি পারো নাকি। ওকে, তো এখন এই ম্যাথটা যে, আচ্ছা এটা না পারলে এটা সমস্যা নাই, এই ম্যাথটা না পারলে কিছু নাই, কিন্তু যদি পারো তো তাহলে পরে নেক্সট এক্সামে +5 মার্কস, ঠিক আছে? ওকে, এটা হলো একটা ইকুয়েশন, কি জিনিস? 5 হোল 3/m multiplied by n½ is equal to 19. Okay, m is an integer greater than 3 আর n is a positive integer. ইন্টিজার মানে তো বুঝো নাকি?
ইন্টিজার মানে ওই ডেসিমাল ছাড়া ভ্যালু আর কি। the whole number. এক্স্যাক্টলি 1 2 3 4 এইসব। তা এখন তাহলে এম আর এন এর ভ্যালু বের করবা। ওকে, ক্যালকুলেটর হাতে নিয়ে লাভ নেই, এটা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করা যাবে না। একটা ইকুয়েশনে কয়টা আননোন ভেরিয়েবল আছে? দুইটা, নাকি? তো দুইটা আননোন ভেরিয়েবল দিয়ে কিন্তু আসলে একটা ইকুয়েশন দিয়ে সলভ করতে পারার কথা না, কিন্তু এই ইকুয়েশনটা সলভ করা যায়। দেখি বাকিরা জয়েন করতে করতে তোমরা এটা করো, যদি পারো তো তাহলে তো 5 মার্কস। এটা 2D পাওয়ার না এগুলা? না না, টু দি পাওয়ার না, আচ্ছা 5 বুঝছি। হোল, এই যে এইটা মানে হলো এইটা, যে বুঝছি। m 5m + 3m। হুম, হুম। তো এখন m আর n এর ভ্যালু বের করবা। খুবই ইজি একটা ম্যাথ এটা। n এর অ্যান্সার কত আসে? এখন ওপেন বলে দিলে তো বাকিরা শুনে ফেলবে। আচ্ছা, আলাদা করে মেসেজ দাও, দেখে তোমারটা হয়েছে নাকি। না, এটা ইন্টিজার বলছে না, ডেসিমালে তো হবে না মাহিন, ইন্টিজার তো। শারিয়ার, রাফিন, কি অবস্থা, পারছো? হ্যাঁ, চেষ্টা করতেছি। ওকে, চেষ্টা করো। না রাফাত, ওটা না। চলো, বাকিরা কি এখনো ভ্যাকেশন কাটে? ওরা আসে নাকি? তাই তো কে কে নাই। বৃষ্টি পড়বে নাকি? আরাফাত কোনটা এটা, এম নাকি এন? না, হয়নি। পাঁচ মার্ক এমনি দিয়ে দেবো? এটা তো একটা এমনিতেই মজা করার জন্য দিছি। এই ম্যাথ একদম চোখের সামনে অ্যান্সার আছে, কিন্তু ঠিক মতো চিন্তা না করলে পারা যায় না আর কি। ওকে, আমরা দেখি আর 1 মিনিট পরে শুরু করে দিব মেইন ক্লাস।
এটা কেউ যদি ইকুয়েশন সলভ করে করে করতে চাও এই জিনিসটা পসিবল না, বিকজ দুইটা আননোন ভেরিয়েবল একটা সিঙ্গেল ইকুয়েশন দিয়ে কখনো বের করা যায় না। তুমি একটাকে সাবজেক্ট করে আরেকটাতে সাবস্টিটিউট করলে একই জিনিসই পাবা, সেম জিনিসই বারবার ব্যাক আসবে। আচ্ছা, so আমরা ভাই আমি নরমাল অ্যান্সার দাঁড়াও দেখি আসছে মনে হয় কয়েকটা দিচ্ছি। কয়েকটা অ্যান্সার পাইছো? না কয়েকটা না আমি দেখি হয় নাকি, একটু হাই লো হয়েছে। ঠিক আছে, একটা দিচ্ছি, এটা এন এর ভ্যালু। হয় নাই হ্যাঁ হয় নাই হয় নাই। আচ্ছা, আচ্ছা পরে দেখতেছি। আই গিভ আপ। ওকে, সো এখন লেটস সি। তো আমরা সেমিকন্ডাক্টর নিয়ে ডিসকাস করতেছিলাম যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এদের জন্য ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এদের পজিশন গুলি দেখে আমরা একটা জিনিস এক্সপ্লেইন করছিলাম। কি জিনিস? যে তোমার নরমাল রুম টেম্পারেচারেই কন্ডাকশন ব্যান্ডের কি থাকে, নরমাল রুম টেম্পারেচারে তোমার কন্ডাকশন ব্যান্ডের বলতে গেলে ইলেকট্রন দিয়ে পুরোটা ভরা থাকে। তো এর মানেটা কি? এর মানে হলো রুম টেম্পারেচারেই তার কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি। তো এখন যখন নাকি টেম্পারেচারটা বাড়বে তো তখন কাজটা কি হবে, যে ল্যাটিস গুলো আরো বেশি রেটে ভাইব্রেট করা শুরু করবেন। যত ভাইব্রেশন হবে তত কি করবে, ওই মুভিং ইলেকট্রন গুলোর সাথে, যে কন্ডাকশন ইলেকট্রন গুলোর সাথে কলিশন হবে বেশি। তো কলিশন বেশি হলে তাদের কি করবে, ভেলোসিটিটা কমে যাবে। তো এই টাইপের ব্যাপারটা ছিল আমাদের মেটালের জন্য এক্সপ্লেনেশন, যে আমরা লাস্ট দিন স্টুডেন্ট বুক থেকে ওরকম লিখে দিছিলাম না, যে মেটালের জন্য কেন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যায়। এই যে এরকম, যে ফার্স্ট অফ অল মেটালের জন্য টেম্পারেচার বাড়লে পরে এন এর ভ্যালু একটু কমে, বাট এটাকে ইনসিগনিফিকেন্ট ধরে আমরা এটাকে কি করতে পারি, কনস্ট্যান্ট ধরতে পারি, যে টেম্পারেচার বাড়ুক কমুক এন এর ভ্যালুতে কোনো চেঞ্জ আসে না। কিন্তু বড় সড়ো চেঞ্জটা কিসের মধ্যে আসে, ড্রিফট ভেলোসিটির ভ্যালুতে। তো ড্রিফট ভেলোসিটি যত কি হবে, ড্রিফট ভেলোসিটি যত কমে যাবে তত কি করবে, কারেন্ট কমে যাবে, এন্ড দ্যাট মিন্স দ্য রেজিস্ট্যান্স উইল ইনক্রিজ। তো এই জিনিসটা ছিল আমাদের মেটালের জন্য এক্সপ্লেনেশন। এন্ড হোয়াট এভার দ্য সেমিকন্ডাক্টর, যে টেম্পারেচার বাড়লে কি করবে, more and more electrons will jump from the valence band to the conduction band, যে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করলে পরে হোয়াট উইল হ্যাপেন, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বেড়ে যাচ্ছে। তো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যদি বাড়ে তো কি করবে, মোর কারেন্ট উইল ফ্লো, দ্যাট মিন্স রেজিস্ট্যান্স উইল ডিক্রিজ। তো এখানের মধ্যে কয়েকটা এনার্জি লেভেল নিয়ে কথাবার্তা আছে, এই জিনিসটা তোমাদের সাথে ডিসকাস করব, ওইটা পরে করব ভাবছিলাম। এখন ফার্স্টে তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা কেমিস্ট্রিতে ফ্লেম টেস্ট নিয়ে পড়ছো না? ঐশী, কেমিস্ট্রিতে যে মেটালদের ওরকম ফ্লেম টেস্ট নিয়ে পড়ছো, তো এই ফ্লেম টেস্টের ওখানে মধ্যে আমরা কালার কেন দেখি বলতে পারো, যে ফ্লেমের এক এক রকম কালার থাকে, বা ওরকম এক একটা কালার যে দেখি ডিফারেন্ট মেটালের জন্য, ওয়াইজ দেয়, কেউ বলতে পারবা যে ফ্লেম টেস্টের কালার গুলো আমরা কেন দেখি? জাম্পের জন্য ইলেকট্রন এক এনার্জি থেকে আরেক এনার্জিতে জাম্প করে। এক্স্যাক্টলি, ইলেকট্রন ট্রানজিশন হয়, যে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে জাম্প করে। ঠিক আছে, ভালো কথা, একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যাবে, দ্যাটস ভেরি গুড। তো তাহলে পরে এনার্জি কেন ছাড়বে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো এনার্জি ছাড়ার রিজনটা কি? ভাই এনার্জি ল অফ Stability. কনভার্সন। স্টেবিলিটি আর কি ল অফ কনজারভেশন অফ এনার্জি। ওটা মেইনটেইনের জন্য। আচ্ছা, তো এখন মেইনলি ব্যাপারটা কি, আচ্ছা ফ্লেম টেস্টের মেইন প্রসিডিওরটা বলো তো, কেমিস্ট্রিতে কি পড়ছো বলো শুনি। বা ক্লিন রডটা ফ্লেমের উপর ধরতে হয় উইথ আ তো কম্পাউন্ড দ্যাট উই আর গোইং টু টেস্ট। এক্স্যাক্টলি, এরপরে যে পেস্টটা বানাবো, ঠিক আছে, যে মেটালের আমরা একটা পেস্ট বানাই, দেন পেস্টটা একটু কি করে নিক্রোম ওয়্যারের এন্ডে নিয়ে দেন ফ্লেমের ওখানে নেই, তাই না? না, আরাফাত আর রাফাত দোনোজনই সেম অ্যান্সার বের করছো, বাট অপোজিট, এম এর ভ্যালু এন এর ভ্যালু ইন্টারচেঞ্জ করে দিছো, একটাও হয় নাই।
তো ওই ম্যাথ এখন বাদ দাও, ম্যাথ আমরা পরে করবো নি, ঠিক আছে? অ্যান্সার বলে দেবো, অ্যান্সার শুনলে মাথা চুল টুল ছিঁড়ে ফেলবা, বুঝছো? তো এখন ফার্স্টে যেটা জিজ্ঞাসা করলাম যে ফ্লেম টেস্টারমেন্ট প্রসিডিওরটা কি, আমরা কি কার সাথে টেস্টটা বানাই বলো তো? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যে ডিপ করি না, কেন ডিপ করি কেউ বলতে পারবা? ওয়াই ইউজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অন্য অ্যাসিডও তো আছে। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করার রিজনটা কি কেউ জানো? মাহি, হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন ইউজ করে বলতে পারবা? ক্লোরাইড সল্টস ভোলাটাইল। এক্স্যাক্টলি, ক্লোরাইড সল্টস আর ভোলাটাইল, তো তাহলে কি ওইটা সবচেয়ে ইজিলি কি করে ওইরকম ভ্যাপোরাইজ হয়ে যায়। সো দ্যাটস ভেরি গুড, এটার অ্যান্সার ঠিক আছে। তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে আসলে ইলেকট্রন ট্রানজিশনের ব্যাপারটা কি। ইলেকট্রনরা কোথায় থাকতে চায়? দে ওয়ান্ট টু স্টে এট দেয়ার স্টেবল স্টেট, এন্ড ওইটাকে কি বলা হয়? গ্রাউন্ড স্টেট বলা হয়। গ্রাউন্ড স্টেট টার্মটা শুনছো আগে? আচ্ছা, সো ইলেকট্রনস কোথায় থাকতে চায়? তাদের লোয়েস্ট এনার্জি লেভেল গুলোতে থাকতে চায়। যে তোমরা যে পড়ছো, কি পড়ছো? 1s 2s 2p 3s 3p 4s 3d, তো এরকম সিরিয়াল ওয়াইজ যে আমরা লিখি কেন? এটা আমাদের কিসের সিরিয়াল? লোয়েস্ট এনার্জি লেভেল থেকে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? হায়ার এনার্জি লেভেলের দিকে যাচ্ছে নাকি? তো প্রথমে আউফবাউ প্রিন্সিপাল কি বলে? ফার্স্টে লোয়েস্ট এনার্জি লেভেলের ইলেকট্রন গুলা বা শেল গুলি ফিল আপ হবে, দেন আস্তে আস্তে আপার এনার্জি লেভেল গুলিতে যাবে, তাই না? এমন পড়ছো না? সো তাহলে ইলেকট্রন গুলা যে তাদের লোয়েস্ট এনার্জি লেভেলে থাকে ওইটাকে তাদের কি বলা হয়? দ্যাট ইজ দেয়ার গ্রাউন্ড স্টেট। বুঝছো সাদিয়া? সো ইলেকট্রনস গুলি যে তাদের লোয়েস্ট এনার্জি শেলে থাকে ওটাকে কি বলা হয়? তাদের গ্রাউন্ড স্টেট বলা হয়। ওকে, ভালো কথা। সো এখন এই গ্রাউন্ড স্টেট থেকে যখন নাকি তারা কি পায়, ওই ফ্লেমের কাছে যখন নিয়ে গেছে, ফ্লেম থেকে কি পাবে? হিট পাবে না এনার্জি পাবে? তো ওই ফ্লেমের কাছে নিয়ে যাওয়ার জন্য কি করবে? দ্য ইলেকট্রনস গেইন এনার্জি এন্ড হোয়াট দে উইল ডু, এনার্জি গেইন করে দে জাম্প টু হায়ার এনার্জি লেভেল। তখন তো মনে করো যে ফ্লেম পাইছে, পিনিকের ঠেলা লাস্ট মেয়ের উপরে উঠে গেছে, কিন্তু উপরে যায় তো সে দেখতেছে আরে কি, আমার তো এখানে স্টেবিলিটি নাই, যে আমি তো এখানের মধ্যে স্টেবল না। তো তখন ইলেকট্রনটা কি করবে? সে যে আপার এনার্জি লেভেলে চলে গেছে ওইটাকে আমরা কি বলি? এক্সাইটেড স্টেট। এই টার্মটা শুনছো আগে? হ্যাঁ ভাইয়া। যে ইলেকট্রনস গুলি কি করে? গ্রাউন্ড স্টেটে তো তারা স্টেবল থাকে, ঠিক আছে মাহিন? গ্রাউন্ড স্টেটে তারা স্টেবল থাকে, দেন হোয়াট হ্যাপেন্স? দে জাম্প টু দ্য হায়ার এনার্জি লেভেলস when they get energy from the flame। তো তাহলে ফ্লেম থেকে এনার্জি পায় তারা কি করলো? আপার এনার্জি লেভেলে জাম্প করলো। এখন আপার এনার্জি লেভেলে তারা যে গেছিল, এখন ওখানে তো তারা স্টেবল না, তো হোয়াট দে উইল ডু? দে উইল ওয়ান্ট টু গো ব্যাক টু দেয়ার অরিজিনাল স্টেট, যে গ্রাউন্ড স্টেটে ফেরত যাইতে চাবে। তো এই যে তারা এনার্জি লেভেল কি করলো? গ্রাউন্ড স্টেট থেকে জাম্প করে এক্সাইটেড স্টেটে গেছিল, দেন ওইখান থেকে যদি নিচে নামতে হয় তো হোয়াট দে উইল ডু? নিচে থেকে উপরে উঠতে সময় এনার্জি সে কি করছিল মাহি? গেইন করছিল, তাই না? সো উপর থেকে নিচে নামতে সময় হোয়াট ইট উইল হ্যাভ টু ডু? তার এনার্জিটাকে রিলিজ করতে হবে না? সো এই যে সে এনার্জিটা রিলিজ করবে, এই এনার্জিটা রিলিজ করে কিসের ফর্মে? তোমরা এটার নাম তো ও লেভেলসে থাকতে সময় শোনার কথা, ফোটন। ফোটনের নাম শুনছো? ভাই শুনছি, কিন্তু কোনো এক্সপ্লানেশন বা কিছু একটা আচ্ছা, বেশি ছিল না। শুনেছি ভাই। ওকে। তো ফোটন আসলে কি জিনিস? তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ছো না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারিয়ার হিসেবে এই ফোটন গুলি কাজ করে, বুঝছো? তো ফোটনস আর হোয়াট? ফোটনস আর দ্য এনার্জি ক্যারিয়ার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। আচ্ছা ভাই, এগুলো কি ম্যাথ আছে? না, ফোটনের কোনো ম্যাস নাই, তে- তারা জাস্ট এটা- পিওর এনার্জি। ও ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি। আর এই ওয়েটিং টাইমে তোমরা কেউ যদি চাও এই ম্যাথটা ট্রাই হ্যাঁ করতে ভাই, পারো। ম্যাথটা একটু রাখো। ঠিক আছে। কথা হলো নন জিরো, মানে জিরোর নিচে চলে আসে, এটাই সমস্যা।
না, নেগেটিভ হবে না, দোনোটাই পজিটিভ, আর এম হলো 3 এর চেয়ে বড়। পজিটিভই আসে কিন্তু জিরোর চেয়ে মানে 0.5 এরকম আসে আর কি, মানে ওই ঘরের আর কি। না, ইন্টিজার হবে, ইন্টিজার। ওকে, এখন আমরা আবার কন্টিনিউ করি। তো যে জিনিসটা বলতেছিলাম, কি ব্যাপার, ফোটন কি জিনিস? ফোটনস আর দ্য এনার্জি ক্যারিয়ার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, ফোটনস আর দ্য এনার্জি ক্যারিয়ার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই জিনিসটা বসায় দেখো রাফিন, মিলে নাকি? তুমি যে দুটা ভ্যালু বলছো এই দুটা বসায় দেখো ইকুয়েশনে, মিলে নাকি? মিলার কথা না, বিকজ অ্যান্সার হয় নাই আর কি। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, কি ব্যাপার, যে তোমার photons are what? Photons are the energy carriers of electromagnetic wave. এটা একটু লিখে রাখি। হ্যাঁ, দাঁড়াও, ওয়াসিম, এনার্জি ক্যারিয়ার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, আজকে আসলে আমাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা খারাপ, তো তাহলে পর একটা কাজ করে তোমাদেরকে আমি ফোটনের কনসেপ্টটা শিখাই দেই, সেমিকন্ডাক্টরটা নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি। এই যে এটা হলো প্রবলেমটা, ওয়াসিউর স্ক্রিনশট নিয়ে রাখো, পরে যেন দেখতে পারো। ঠিক আছে, ডান ভাইয়া। ওকে। তো এখন তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, দেখি। আচ্ছা, তোমরা তো একটা ওয়েল নোন একটা ফেনোমেনন যে গ্রিন হাউস ইফেক্ট, এটা নিয়ে তো স্ট্যান্ডার্ড 5 স্ট্যান্ডার্ড 4 এর সায়েন্স থেকে তোমরা পড়ে আসছো নাকি? সো এখন এই গ্রিন হাউস ইফেক্ট জিনিসটা কি, কেউ বলতে পারবা? হোয়াট ইজ দিস এন্ড ওয়াই দিস হ্যাপেন্স? গ্রিনহাউস গ্যাসের কারণে অ্যাটমসফিয়ারে হিট ট্র্যাপ হয়ে যায়। গ্রিন হাউস গ্যাসের জন্য অ্যাটমসফিয়ারে হিট ট্র্যাপ হয়ে থাকে, ভেরি গুড, বাট ওয়াই? এই হিটটা যে সান থেকে যে হিটটা আসছে ওইটা আর্থ থেকে রিফ্লেক্ট হয়ে স্পেসে যায়, বাট এই গ্রিনহাউস গ্যাসগুলো এটা ব্লক করে আচ্ছা, অ্যাবজর্ব করে তো হিটটা। সান থেকে আসতে পারে ঠিকই, কিন্তু আর্থ থেকে রিফ্লেক্ট করে বেরোতে পারে না, এটা কেন? আসতে সময় তো গ্রিন হাউস গ্যাস গুলো ছিল নাকি? তো তাহলে পর আসতে সময় ঠিকই আসতে পারছে, কিন্তু আর্থ থেকে বেরোতে সময় তখন আটকা যায়। সো হোয়াট চেঞ্জ অকার্স? আচ্ছা, তোমরা কি কেমিস্ট্রির এখনো ইউনিট 2 তে আসছো? আমরা ওই আইসোমারিজম করতেছিলাম। ও আচ্ছা, তো তোমরা এখনো আইআর স্পেকট্রোস্কোপি করো নাই নাকি? আচ্ছা, ঠিক আছে, তো তাহলে পরে এটা নিয়ে পরে ডিসকাস করব। তো এখন আমরা আজকে টপিকটা একটু শেষ করে নিই। খেয়াল করো যে একটা সেমিকন্ডাক্টর, ওকে, আমি একটা সেমিকন্ডাক্টরের এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আঁকি। সেমিকন্ডাক্টর কিভাবে করে কন্ডাক্ট করে ওই জিনিসটা এখানের মধ্যে দিচ্ছি। সো একটা ব্যাপার খেয়াল করো, যে তোমার দিজ আর অল, মনে করো, সিলিকন অ্যাটমস, ওকে। তো এগুলো হলো সব সিলিকন অ্যাটম। তা এখন কি করলাম, আমি একটা ব্যাটারির সাথে, যে একটা সেলের সাথে এটাকে কানেক্ট করলাম, যে সেলের লেফট হ্যান্ড সাইডে হলো নেগেটিভ আর রাইট হ্যান্ড সাইডে হলো পজিটিভ, ওকে। আচ্ছা, তো এখন দেখো হোয়াট হ্যাপেন্স, যে সিলিকন অ্যাটমটা পজিটিভ টার্মিনালের একদম সাথে আছে, তার কাছে তার যে আউটার শেলে যে ইলেকট্রন গুলি আছে, ওই ইলেকট্রন গুলি কি করবে বলতো আফিফ? এই যে মনে করো এই সিলিকন অ্যাটমটা কি আছে, সে পজিটিভ টার্মিনালের কাছে আছে না? তো এখন তার যে ইলেকট্রন, মনে করো যে তার যে আউটার শেল ইলেকট্রন, তো তার আউটার শেল ইলেকট্রনটা কি করবে? তার আউটার শেল ইলেকট্রনটাকে
এই পজিটিভ টার্মিনালটা টেনে নিয়ে যাবে ওই ইলেকট্রিক অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে। কি করবে, এই সিলিকন অ্যাটমের থেকে কি করলো, একটা ইলেকট্রন টেনে নিজের কাছে নিয়ে গেল। নাও হোয়াট হ্যাপেন্স বলতো, একটা ইলেকট্রন যদি সিলিকনের থেকে চলে যায়, হ্যাঁ কি হলো, একটা ইলেকট্রন এই সিলিকনের কাছ থেকে চলে গেল, সো হোয়াট উইল হ্যাপেন, এই সিলিকনটার একটা ল্যাক অফ ইলেকট্রন ক্রিয়েট হলো না নাকি, যে তার একটা ইলেকট্রনের ল্যাকিং ক্রিয়েট হয়েছে, সো হোয়াট উইল হ্যাপেন, ইট উইল বিকাম হোয়াট, পজিটিভলি চার্জড নাকি, যে তার কাছ থেকে ওই পজিটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাই অর ব্যাটারি কি করলো, একটা ইলেকট্রন নিয়ে নিল, সো হোয়াট উইল হ্যাপেন, দা সিলিকন অ্যাটম উইল বিকাম চার্জড, কি চার্জড, পজিটিভ, বিকজ ইট হ্যাজ ল্যাক অফ ইলেকট্রন। এখন দেখো কাজটা কি হয়, খুবই মজার একটা জিনিস হয় সেমিকন্ডাক্টরের মধ্যে, এই কাজটা খুবই ইন্টারেস্টিং, যে সে টু ফোল্ড কন্ডাকশন করে। কেমন টাইপের ব্যাপার দেখো, এই যে সবচেয়ে কাছের যে সিলিকন অ্যাটম, সে তো ইলেকট্রন হারায় নিজে পজিটিভ হয়ে গেছে, এখন সে কি করবে, সে তো আর এই পজিটিভ টার্মিনালের কাছ থেকে টেনে, সে কি পজিটিভ টার্মিনালের কাছ থেকে টেনে ইলেকট্রন নিজের কাছে আনতে পারবে, এটা কিন্তু পারবে না, বিকজ পাওয়ার সাপ্লাইয়ের কি পাওয়ার বেশি, তাই না। তো সে কি করবে দেখো, তো সে এরকম টাইপের একটা কাজ করে, তার পাশে যেই সিলিকন অ্যাটমটা আছে, তো তার পাশের যে সিলিকন অ্যাটম, তার কাছ থেকে সে কি করবে, নিজে একটা ইলেকট্রন টেনে নিল, তো সে ইলেকট্রনটা টেনে নিয়ে নিলে এখন কি হয়ে গেছে, যে সিলিকনটা ইনিশিয়ালি পজিটিভ ছিল ওই সিলিকনটা এখন কি হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল না, যে সে নিজে তার ইলেকট্রনটাকে পজিটিভ টার্মিনালকে দিছে, আর তার পাশের জনের থেকে আরেকটা ইলেকট্রন নিয়ে নিছে, তো সে নিজে নিউট্রাল হয়ে গেল, আর তার পাশের জনকে কি বানায় দিল, পজিটিভ নাকি। ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি? আচ্ছা, এরপরে দেখো সে কি করবে, সে যে নিজে, এই যে এখন এইটার কথা বলতেছে, ও হলো সে যার কথা বলতেছে, তো সে এখন নিজে কি হয়ে গেল, পজিটিভলি চার্জড হয়ে গেল, তো ও কি করবে, সে তার অ্যাডজাসেন্ট যে সিলিকন অ্যাটম থাকবে তার কাছ থেকে একটা ইলেকট্রন টেনে নিজের কাছে নিয়ে আসবে, তো সে এখান থেকে একটা ইলেকট্রন টেনে নিজের কাছে নিয়ে আসলো, তো তার পাশের জন কি হয়ে যাবে, এখন সে নিজে নিউট্রাল হয়ে গেছে, আর পাশের জনকে কি বানাই দিছে, পজিটিভ বানাই দিছে। এখন ও তো ওর পজিটিভ এন্ডে থাকা সিলিকন অ্যাটমদের থেকে ইলেকট্রন আনতে পারবে না, তো কার কাছ থেকে আনবে, তার লেফট সাইডে থাকা যে নেগেটিভ টার্মিনালের কাছে থাকা সিলিকনের থেকে, তো এইখানে থেকে কি করবে, একটা ইলেকট্রন নিয়ে নিজেকে প্রথমে নিউট্রাল বানাইলো, তো পাশের জনকে কি বানাই দিল, পজিটিভ বানাই দিল না, তো পাশের জন হয়ে গেল পজিটিভ। তো এরকম করতে করতে দেখো কাজটা কি হয়, সিকোয়েন্সটা কিন্তু খুবই সুন্দর মতো মিলে যাইতেছে, দেখছো, ভেরি গুড মাহি, অ্যান্সার মিলছে। তো ক্লাস শেষে এক্সপ্লেনেশন বলবো না, ঠিক আছে? আচ্ছা, 5 মার্কস কি পাচ্ছি স্যার? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে। তো এখন তার কাছ থেকে ইলেকট্রনটা এরকম গেল, তো সে এখন নিজে, যে পাশের জন এখন পজিটিভ হয়ে যাবে, আর ও কি হয়ে যাবে, নিউট্রাল। তো এরকম করতে করতে একটা ব্যাপার কি খেয়াল করতেছো সবাই, দেখো ইলেকট্রন গুলি কোথায় যাচ্ছে, দেখো তো আফিফ, ইলেকট্রন গুলি কিন্তু এই যে নেগেটিভ টার্মিনাল থেকে জাম্প করে করে কোন দিকে যাচ্ছে, পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছে, and that is what we expect, যে electrons if themselves are negatively charged, so what they will do, they will go towards the positive terminal. and খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা হচ্ছে, কি জিনিস, এই যে সিলিকন গুলি একটা একটা করে ইলেকট্রন লুজ যে করতেছে, তারা কি করতেছে, তাদের পজিটিভ চার্জটা কোন দিকে পাস হইতেছে, দেখছো, আস্তে আস্তে নেগেটিভ টার্মিনালের দিকে পাস হইতেছে না। প্রথমে একদম প্রথমে কি ছিল, একদম প্রথমে এই 1 নাম্বারটা ছিল পজিটিভ, এরপরে 2 নাম্বারটা হয়েছে পজিটিভ, এরপর 3 নাম্বারটা, তো এরকম পজিটিভ চার্জটা কোন দিকে যাচ্ছে, the positive charge is moving towards what, the negative terminal নাকি, বুঝতে পারতেছো কি বললাম? তো এই জিনিসটা
আমরা ফার্স্ট একটু স্টুডেন্ট বুক থেকে দেখি। এই যে আমি পজিটিভ চার্জের কথাটা বললাম, ঠিক আছে, এই যে আমি পজিটিভ চার্জের কথাটা বললাম, এই পজিটিভ চার্জটাকে একটা স্পেশাল টার্মে ডাকা হয়, এটাকে বলা হয় পজিটিভ হোল। হ্যাঁ, এটাকে কি বলা হয়? একটা পজিটিভ হোল। এন্ড সেমিকন্ডাক্টরের মধ্যে দুইটা ওয়েতে কি হয়? চার্জ ট্রান্সফার হয়। একটা হলো ইলেকট্রনস মুভ ফ্রম নেগেটিভ টার্মিনাল টু দা পজিটিভ টার্মিনাল, আর পজিটিভ হোল কোথায় থেকে কোথায় যায়? মাহিন, পজিটিভ হোল গোস ফ্রম পজিটিভ টার্মিনাল টু দা নেগেটিভ টার্মিনাল। ওকে ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি বলতেছে। এই যে কন্ডাকশন হোল, যেটা নিয়ে আমরা বলতেছিলাম, কন্ডাকশন হোল অর এটাকে কি ডাকা হয়? পজিটিভ হোল ডাকা হয়। সো দেখো কি বলতেছে, when an electron enters the conduction band, ওই যে যেটা বললাম যে ভ্যালেন্স ব্যান্ড থেকে বের হয়ে সে কি হলো, যখন ফ্রি হয়ে গেল মানে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, তো তখন what will happen? It will leave behind the positive charge, right? Because অ্যাটমের একটা ইলেকট্রন লুজ হয়ে গেছে, তো সে কি হয়ে যাবে? পজিটিভলি চার্জড হয়ে যাবে। তো এই কথাটাই বলতেছে। দেখো যে when an electron enters the conduction band and moves away, this leaves the atom with a positive charge. So তাহলে the empty space the electron has left is referred to a positive hole, মাত্র যে নামটা শিখলাম। তো see what happens if an electron from another atom moves to fill the hole, যেটা বলছি না, পাশের অ্যাটমটা থেকে টেনে সে কি করবে? নিজের কাছে নিয়ে আসবে। সো তাহলে তখন কি? leaving its original atom with a hole, the hole has then moved. তো তার মানে কি হয়েছে? এই যে প্রথমে এই এক নাম্বারটা যে পজিটিভ টার্মিনালের সবচেয়ে কাছে থাকা সিলিকনটা পজিটিভলি চার্জড হয়েছে বা পজিটিভ হোল এখানে আছে, দেন পজিটিভ হোলটা কোথায় গেল? তার পাশের অ্যাটমে, দেন পজিটিভ হোলটা এর পাশের অ্যাটমে, এর পাশের অ্যাটমে। তো এইভাবে করতে করতে কি করতে থাকে? ট্রান্সফার হইতে থাকে। বুঝতে পারছো ব্যাপারটা, যে ট্রান্সফারিংটা কেমন ভাবে হচ্ছে এখানে? আফিফ, আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে দেখো তার এক্সপ্লেনেশনে কি বলতেছে, যে as the electrons will be attracted to jump in the positive direction of an applied voltage, যে ইলেকট্রন গুলা তো কোন দিকে অ্যাট্রাক্টেড হবে? they will be attracted towards the positive terminal of the power supply because electrons themselves are negatively charged. আর হোল গুলি কোন দিকে যাবে? হোল গুলি কি পজিটিভলি চার্জড হোল। সো তাহলে হোল গুলি কোথায় যাবে? the hole will slowly appear to move in the opposite direction. the hole will slowly appear to move in the opposite direction. So তাহলে একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল পজিটিভ টার্মিনালের দিকে যাওয়া আর একটা পজিটিভলি চার্জ পার্টিকেল নেগেটিভলি চার্জ প্লেটের দিকে বা টার্মিনালের দিকে যাওয়া, এটা তো একই কথা। তো দেখো কি বলতেছে, যে ইয়েলো কালার দিয়ে যে মার্ক করা আছে এই জিনিসটা দেখো, a positive hole moving towards the negative cathode is like another charge carrier adding to the current in the semiconductor. It is like the current flow in electrolysis, যে ইলেকট্রোলাইসিসে কি হয়? at a time positive and negative charge দোনোটাই মুভ করে। কে কোন দিকে যায়? পজিটিভলি চার্জ পার্টিকেলস গুলি বা পজিটিভলি চার্জ আয়ন গুলি তারা ক্যাথোডের দিকে যাবে, আর নেগেটিভলি চার্জ আয়ন গুলি কোন দিকে যাবে? অ্যানোডের দিকে যাবে। এমন হয় না? এই যে where the positively and negatively charged particles are moving in opposite directions at the same time. তো তাহলে এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি বলতেছে, লার্নিং টিপটা কি? note that the conduction holes does not mean there is an overall movement of positive metal ions. ঠিক আছে, যে পজিটিভ মেটাল আয়ন যে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে এরকম না। কি হচ্ছে? the holes are the absence of an electron, so it is the space that moves. Electrons usually actually jump in the opposite direction. তো তার মানে অ্যাকচুয়ালি কি, কোন পজিটিভলি চার্জড পার্টিকেল মুভ করতেছে না, কি হইতেছে? পজিটিভলি চার্জড কয়টা স্পেস ক্রিয়েট হইতেছে। কেন এই স্পেস গুলা ক্রিয়েট হইতেছে? বিকজ দ্য ইলেকট্রনস আর লিভিং বিহাইন্ড, যে ইলেকট্রন গুলি অ্যাটম ছেড়ে চলে গেলে কি হয়ে যাবে? ওই অ্যাটমের একটা ইলেকট্রনের ঘাটতি থাকবে, একটা ডেফিসিট থাকবে। তো এর জন্য অ্যাটমটা কি হয়ে যায়? ওই জায়গাটায় পজিটিভ হয়ে যায়। দেন সে তার পাশের জোন থেকে ইলেকট্রন নিয়ে কি করলো? সে তার পাশের জোন থেকে ইলেকট্রনটা নিয়ে নিজে নিউট্রাল হইলো, পাশের জনকে কি বানাই দিল? পজিটিভলি চার্জ বানাই দিল। বুঝতে পারছো? তো তাহলে
এই জিনিসটা নিয়ে বলতে গেলে আমাদের আসলে কোয়েশ্চেন আসে না, বুঝছো? এই কন্ডাকশন হোল নিয়ে তেমন কোয়েশ্চেন আসে না, বাট আমরা জাস্ট জেনে রাখলাম যে ইট অ্যাকচুয়ালি অ্যাক্টস লাইক যে ইলেকট্রন গুলাকে মুভমেন্টে তারা কি করতেছে, অ্যাসেলারেট করাইতেছে, সামথিং লাইক দ্যাট। যে মনে করো নরমালি কি হইতো, ইলেকট্রন গুলি নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যায়, এটা তো হবে যারা অলরেডি ফ্রি, ঠিক আছে? যেসব ইলেকট্রন গুলি অলরেডি ফ্রি তারা নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যাবে, কিন্তু যেই ইলেকট্রন গুলি তাদের অ্যাটমের ভ্যালেন্স ব্যান্ডে আটকায় আছে তাদেরকে কি করবে, টেনে টেনে যে এক্সট্রা একটা ইলেকট্রিক ফোর্স দিয়ে কি করতেছে, তাদেরকে ফ্রি বানায় ইলেকট্রিসিটি কন্ডাকশনে কাজে লাগাইতেছে। বুঝতে পারছো যে কন্ডাকশন ব্যান্ডের কি বলে, কন্ডাকশন হোল বা পজিটিভ হোলের কনসেপ্টটা কি, যে ইলেকট্রনস উইল মুভ ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল টু দ্য পজিটিভ টার্মিনাল। আর এই কন্ডাকশন হোল গুলি ক্রিয়েট হবে কেন? দিস কন্ডাকশন হোলস উইল বি ক্রিয়েটেড বিকজ দ্য ইলেকট্রনস আর লিভিং দ্য অ্যাটমস বিহাইন্ড। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? কি বললাম? কারো যদি কোনো বাম কনফিউশন দিকের থাকে, মুভমেন্ট, হ্যাঁ বলো। বাম দিকে বাম দিকের মুভমেন্ট একটা আরেকবার বলতে পারবো? ওখানে ইলেকট্রন তো নেগেটিভের দিকে যাচ্ছে নাকি কি ওইটা? না না, ইলেকট্রন নেগেটিভের দিকে যাচ্ছে না। এখানে কি হচ্ছে দেখো, যে তোমার ইলেকট্রন গুলাকে কিন্তু ঠিকই কোন দিকে নেওয়া হইতেছে। দেখো আমাদের জাম্পিং গুলা যদি ওরকম দেখি, আমরা যদি ব্যাক যাইতে থাকি, এতক্ষণ যেগুলি আঁকলাম ওই জিনিসটা আস্তে আস্তে ব্যাক আঁকলে পরে তখন বুঝতে পারবো। এই যে এখন দেখো একদম সবচেয়ে কাছে, যে পজিটিভ টার্মিনালের সবচেয়ে কাছে। আচ্ছা এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে বলতেছি। ভাই হ্যাঁ ইন্টারনেটে তো আছে, এটা তো ইন্টারনেট থেকেই করছি, হ্যাঁ নিজে সলভ করছে হ্যাঁ, তো তোমাদেরকে দিছি। তা ভাই আমি অ্যান্সারটা বলে দিই তোমাকে। ওই তো অ্যানসার তো অলরেডি একজন পেয়ে গেছে। এই নাও ভাই, আমি বলে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া। ওই তো এটা এখন নিজে আসলে ভাইয়া নিজে অনেক ওরকম- কমপ্লিকেটেড তো মানে জিনিসটা। এটা এটা কমপ্লিকেটেড না, এটা দুনিয়া সোজা ছিল, এটা একদম চোখের সামনে অ্যানসার। না ভাই, মাথায় তো আসতে হবে উত্তরটা, মানে ওই তো, প্রসেসটা তো মাথায় আসতে হবে। এটা কোনো প্রসেস না, তুমি অ্যালজেব্রিক ওয়েতে সলভ না করে ক্যালকুলেটরে বসায় করার কিছুই না। এটা ক্যালকুলেটরে বসায় জীবনে করতে পারবে না, দুইটা ভেরিয়েবল ক্যালকুলেটরে বসায় পসিবলই না, দুইটা ইকুয়েশন ছাড়া। এখানের মধ্যে দেখো, যে ধরো বাকিরা জয়েন করে নিক, দেন বলে দিতেছি অ্যানসার। নাইস। তাহলে ভাই সবাই এখন +5। এটা তো একজন অলরেডি ফার্স্টে পেরে গেছে, মাহি ফার্স্টে পারছে তো ও পাবে। ভাই আমি আইলসামি করে উত্তরটা বাই করি নেই। ইস। আচ্ছা তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, জাস্ট একটা সিম্পল চিন্তা। কেমন জিনিস? হ্যাঁ এই জিনিসটাই দেখো কিভাবে হয়। জাস্ট একটা সিম্পল জিনিস চিন্তা করো, এম যদি 3 এর চেয়ে বড় হয় তো এর মানে কি 3/m মানে কি পয়েন্ট সামথিং, যে 0 পয়েন্ট সামথিং নাকি? রাফিন বুঝতে পারতেছো কি বললাম? যে এম যদি 3 এর থেকে বড় হয় তো এর মানে কি দিস ইজ 5 পয়েন্ট সামথিং কিছু একটা। তো এখন চিন্তা করো, তো এম হলো 3 এর চেয়ে বড়, এটা একটা জিনিস। আর আরেকটা ব্যাপার কি, এটা হলো n হাফ, মানে কি সামথিং 0.5। n যদি 1 হয় তো তাহলে 1.5, n যদি 2 হয় তো তাহলে 2.5, এমন টাইপের ব্যাপার। তো দেখো তোমার 5 ইনটু 3 করলে কত হয়? 15। 5 ইনটু 4 করলে এটা কত হয়ে যায়? 20 হয়ে যায় না? হ্যাঁ হইছে। এখন অলরেডি একজন রাইট অ্যান্সার দিয়ে দিছে, বুঝছো রাকিবুল?
তো মাহি ফার্স্টে রাইট অ্যান্সার দিয়ে দিছে, তো ও জাস্ট পাবে আর কি। তো এখন যে জিনিসটা বলতেছিলাম কি ব্যাপার, যে 5 × 3 করলে 15, আর 5 × 4 করলে এটা কততে চলে যায়, 20 তে চলে যায়। কিন্তু আমাদের কি 5 পয়েন্ট সামথিং ইন্টু n.5 ইজ ইকুয়াল টু কত, 90। তো তার মানে কি n এর ভ্যালু কি 3 এর চেয়ে বেশি হইতে পারবে? n যদি 4 বসাও তো তাহলে এটার মাল্টিপ্লিকেশনটা কি হয়ে যাবে, 20 এর বড় হয়ে যাবে না? রাফিন, বুঝতে পারতেছো কি বললাম? যে এখানে n এর ভ্যালু যদি তুমি কি বসাও, 3 এর চেয়ে বড় বসাও, n এর ভ্যালু যদি 4 বসাও, দেন হোয়াট উইল হ্যাপেন, the multiplication or the product will be greater than 19। তো তার মানে কি থাকতে হবে, less than 20 থাকতে হবে। তো less than 20 থাকার জন্য n এর ভ্যালু হওয়া লাগবে কত, n will be 3। তো এখন n এর ভ্যালু 3 পেয়ে গেলে এটা ইকুয়েশনে বসাই দিলে m এর ভ্যালু বের হয়ে যায়। বুঝতে পারছো? তো এই জিনিসটা খুবই মজার একটা ম্যাথ। সো এইটার অ্যান্সার পারছে ফার্স্টে মাহি, ও এই 5 মার্ক পাবে। ভাই আমাকে হাফ দাও। নেক্সট ক্লাসে সামনাসামনি ধরবো না, তখন আর ফোন ইউজ করতে পারবো না, তখন দেখা যাবে আসল খেলা। ঠিক আছে? তাহলে মুখস্থ করে আসবো। অন্য ম্যাথ ওয়েস দিব গুলো তো। তো দেওয়া আছে ভাই। আচ্ছা আচ্ছা, ভাই একটা কোয়েশ্চেন ছিল, একটু উপরে যাবা? হ্যাঁ বলো। ভাই, এই ম্যাথে কমন সেন্স লাগে আর আমাদের সেটা নাই, এটা হ্যাঁ, হ্যাঁ বলো। কথা। মানে ভাই যেটা লেফট হ্যান্ড সাইড, এটাকে ভাই মনে করো ফ্র্যাকশন করে সলভ করলাম, ঠিক আছে? আর 19 এর নিচে তো আমরা একটা জানি ইনভিজিবল 1 আছে, তো ওইভাবে যদি বোথ সাইড ইকুয়াল করি তাহলে কেন হবে না? এখানে তো তোমার ভেরিয়েবল দুইটা, এটা হলো মেইন কথা, বুঝছো? তোমার এই যে y ইকুয়াল টু 2x প্লাস 7, এখন তোমাকে যদি y অর x একটার ভ্যালু বলে না দেয়, তুমি কি জীবনে x আর y এর ভ্যালু বের করতে পারবা? না, কিন্তু তো ভাই তাহলে এখানে তো ভাই তোমার হ্যাঁ, নিচে মানে ওই যে 19 এর নিচে যদি 1 ধরে করি, আর হ্যাঁ, তাহলে তো এদিকের নিচে 2m হলো না, তাহলে তো m বের হয়ে যায়। কেমনে m বের হয়? মানে ওই যে 19 এর নিচে 1, আর এখানে তো তোমার ক্রস মাল্টিপ্লাই করে আসবে নিচে 2m, তাহলে 2m ইকুয়াল টু 1 ওভাবে। ওই তো, ওইটা তো হাফ একটা, ফ্র্যাকশন ওইটা তো ফ্র্যাকশন হবে না। ইকুয়াল। এর জন্যই তো বলে দিচ্ছি হোল নাম্বার। এটা তো এটা একটাই যা সলিউশন এরকম না, এটা তো ইন্টিজার সলিউশনটা, এটা ডেসিমালেও আসে ও, কতগুলি বুঝছি ভাই। সলিউশন। এর জন্য ওইটা যে ডেসিমালটা হবে না এমন টাইপের। আচ্ছা, তো তাহলে পরে এখন আমরা এটাই আসে। তো এখানে আমাদের যে জিনিসটা করতেছিলাম, দেখো একদম সবচেয়ে, আচ্ছা দাঁড়াও, ওখান থেকে আমি আসলে উপরে লিখে ফেলছি যে ওই ইয়েটা দেখালে বেটার হবে। তারপর ভাই আমার মাথায় একটা বুদ্ধি আসছে, শুনবা? বলো। এটা আমরা যে ফ্যাক্টরাইজেশন যেভাবে সলভ করি না, মনে হুম। করো নিচের 2m মাল্টিপ্লাই করে ওটা ওই সাইডে নিয়ে দিলে, তারপরে যে ফ্যাক্টরাইজেশনে যে আমরা ইকুয়ালস টু 0 করে করি, ওভাবে তো m এর ভ্যালুটা এভাবে এসে পড়ে। ওই তো, এটা তো তোমার কোনো ইয়ে মেথড না, লজিক্যাল না, এটা জাস্ট তোমার ট্রায়াল এন্ড এরর বেসিসে তুমি করতেছো। এটা করে আন্দাগোন্দা বসাই রাফিন পার্স, বুঝছো? আন্দাগোন্দা বসাইছে ক্যালকুলেটরে, একবার এন এর ভ্যালু এত, একবার না এম এর ভ্যালু এত, এইসব বসাই। ফ্যাক্টরাইজেশনের মতো না ভাই, না এটা না, এটা না ভাই। মনে করো ফ্যাক্টরাইজেশন আমরা করি না ইকুয়ালস টু 0, তা এখানে হ্যাঁ, মনে করো ইকুয়ালস টু নিচের যে আমাদের ডিনোমিনেটরস আছে ওটার সাথে 19 মাল্টিপ্লাই করলে তো আমাদের ফ্যাক্টরাইজেশনের ফরম্যাটই তো পুরা আইসা পড়ে। তা ওটা যদি আমরা আলাদা আলাদা ভাগ করে করি, যেমন মনে করো ব্র্যাকেটে দুইটা ব্র্যাকেটের ফর্ম হয় না, হ্যাঁ, তা ওইটা যদি আলাদা করে ইকুয়ালস টু দিয়া করে ফেলে, m এর ভ্যালু তো ইজিলি আইসা পড়ে। দেখো ওইটা। হ্যাঁ আচ্ছা, ভাই, এটাই হবে শিওর। তো তাহলে এখানে মধ্যে দেখি, সো শারিয়ার যে কোয়েশ্চেনটা ছিল যে পজিটিভ পোলটা যে মুভ করতেছে ওই ব্যাপারটা কেমন। তো এখন এখানে মধ্যে দেখো, তো এখানের মধ্যে কাজটা কি, যে তোমার
কি হলো? Brushing. আচ্ছা, তো তাহলে আরেকবার দেখেন, খেয়াল করো যে মাহি কি বলে সারিয়া, যে তোমার একদম কাছে যেই সিলিকন অ্যাটমটা আছে সে কি করতেছে, প্রথমে তার ইলেকট্রনটা লুজ করতেছে, যে তার ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনটা আটকায় ছিল, দেন ওটা কোথায় গেল, বের হয়ে কন্ডাক্টিং বা কন্ডাকশন ইলেকট্রনে কনভার্ট হয়ে গেছে, যে সে তার ভ্যালেন্স ব্যান্ড থেকে বের হয়ে আসছে। তো এই যে সে তার ভ্যালেন্স ব্যান্ড থেকে বের হয়ে আসলো, তো এখন অ্যাটমটার কি, তার আউটার শেল থেকে একটা ইলেকট্রন লুজ করলে সে কি হয়ে যাবে, নিচে Positive. পজিটিভলি চার্জড হয়ে যাবে। তো এখন একটা কেউ কি কখনো চার্জ থাকতে চায়, সে তো নিজে নিউট্রাল থাকতে চায়। তো সে কি করবে, সে তার পাশের জনের থেকে ইলেকট্রন টেনে নিজের ভয়েড অফ ইলেকট্রনটা ফুলফিল করবে, আর তার পাশের জনকে কি বানায় দিবে, পজিটিভ বানায় দিবে নাকি। পজিটিভ। তো এইভাবে করতে করতে কি করবে, the positive charge বুঝছি ভাইয়া। holes will pass from the positive terminal to the negative terminal, আর electrons will jump from the negative terminal to the positive terminal। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এবার লাস্টের পজিটিভ ইয়াটা কোন জায়গা থেকে পায় ওই ইলেকট্রন? যে এই যে নেগেটিভ টার্মিনাল মানে কি, তার কাছে রিজার্ভার অফ ইলেকট্রন আছে, তো তার কাছ থেকে ইলেকট্রন ও। পাওয়া যায়, দেন আবার সেম প্রসেস রান করতে থাকে। বুঝছো? আচ্ছা, তো তাহলে আমাদের সেমিকন্ডাক্টরের এখানের যে টপিকটা, আমাদের একটা হলো ডায়োডের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হলো থার্মিস্টরের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স। এই দুইটা নিয়ে ধরো তোমাদেরকে ফার্স্ট একটা ভিডিও দিয়ে রাখি ক্লাস শেষের আগে। ওকে, তোমাদের গ্রুপে একটা ভিডিও দিয়ে রাখছি, ওই ভিডিওটা তোমরা এমনিতে দেখে রাখবে, ওইটা নিয়ে আমরা আরো ডিটেইলসে নেক্সট ক্লাসে কথা বলবো। আজকে আমরা যা যা নিয়ে কথা বলছি কমন টাইপের ডিসকাশন, জাস্ট ওখানের মধ্যে যে ফ্লেম টেস্টের আমরা অর্ধেক ডিসকাশনে আমরা অফ করে রাখছি না, ফোটনের ডিসকাশনটা, তো ফোটন নিয়ে ওখানের মধ্যে আরো ডিটেইলস কথাবার্তা আছে, এনার্জি লেভেল নিয়ে। কেউ কি জানো যে একটা অ্যাটমের কয়টা এনার্জি লেভেল থাকে? তো নয়, একটা হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেল কয়টা বলতে পারবা? দুইটাই না? রাফিন, কয়টা এনার্জি লেভেল আছে হাইড্রোজেনের জানো? এক্স্যাক্টলি, ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা অ্যাটমেরই আমাদের কয়টা এনার্জি লেভেল থাকবে, 7টা করে। নো ম্যাটার হাউ মেনি ইলেকট্রনস ইট হ্যাজ, তার কি হবে, এনার্জি লেভেল থাকবে 7টা। বুঝতে পারছো? তো এই 7টা এনার্জি লেভেল গুলো ওই যে প্রত্যেকটা ব্যান্ডের অ্যাটমের জন্য মাঝে বলছিলাম। ইউনিক। এক্স্যাক্টলি, যে প্রত্যেকটা অ্যাটমের জন্য তার এনার্জি লেভেল গুলো হলো ইউনিক। ঠিক আছে? তো ওই ডিসকাশন গুলা এই চ্যাপ্টারের একদম শুরুর দিকে আছে, যে এই জিনিসগুলা। তো এই জিনিসটা ওই ভিডিওটার মধ্যে ডিটেইলসে ডিসকাস করা আছে। আজকে তোমাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা এমন কেন, এটা তো আসলে বুঝলাম না, ওরা কি ভাবছে যে 19 জন তো তো normal। অন্যদিন তো ক্লাসে আমাদের অলমোস্ট এই মানুষ থাকে, দেন অনলাইনে থাকে 10 জনের মতো। আজকে অনলাইন নিব দেখে কি অনেকজন ভাবছে যে ক্লাসে কিছু পড়াবো না এমন। আচ্ছা, তো ইচ এন্ড এভরি এলিমেন্ট প্রত্যেক জনেরই কয়টা করে এনার্জি লেভেল থাকে? 7টা করে এনার্জি লেভেল থাকে। তো এই এনার্জি লেভেল গুলার অ্যারেঞ্জমেন্ট, যে কার এনার্জি লেভেল বা 1 নাম্বার এনার্জি লেভেল, 2 নাম্বার এনার্জি লেভেল কারটা কোথায় থাকবে, এই প্রত্যেকটা জিনিসই কি আমাদের ফিক্স করা। তো এর জন্যই অলওয়েজ মনে করো যে আমরা কি পাই, পটাশিয়াম দিয়ে অলওয়েজ লাইল্যাক কালার পাই, দেন স্পেসিফিক কতগুলি আমাদের এই যে বেরিলিয়াম দিয়ে আমরা কি পাই, অ্যাপেল গ্রিন কালার পাই। তো এরকম ফ্লেম টেস্টে যে স্পেসিফিক কতগুলি কালার যে পাচ্ছি, এই জিনিসগুলোর রিজনই হলো বিকজ দ্য এনার্জি লেভেলস আর ইউনিক এন্ড ডিসক্রিট, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তো এই ব্যাপারগুলোর ডিসকাশন ওই ভিডিওটার মধ্যে আছে। ঠিক আছে? তো সবাই ফার্স্ট অফ অল এই ভিডিওটা দেখে রাখবেন নেক্সট ক্লাসের আগে। এন্ড আজকে
তোমরা তো আসলে এখন না, এখন কোয়েশ্চেন দিলে তোমরা পরে ইন্টারনেট দেখে করবা, তোমরা আসলে ফেয়ার না। একটা ইয়ে থাকে সামনাসামনি করা, তো ওই কোয়েশ্চেনটা সামনাসামনি জিজ্ঞাসা করবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, যেটা ইন্টারনেটে নাই এরকম দাও। ইন্টারনেটে নাই ওরকম ভাই টাইপের জিনিস আসলে এখন আর অনেক নাই, হার্ড ভাই, অনেক হার্ড বিকজ বাই করা এগুলা। এগুলো বের করে তো হার্ড নাই, এটা সোর্স জানতে হয়। এটা আচ্ছা, অনেক চিন্তা ভাবনা লাগে না? হুম, ওই তো এগুলা সলভ করতে তো খুবই মজা, এগুলা সলভ করা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তো তাহলে পরে তোমাদের থার্মিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপালের ওই জিনিসটা, এটা আমরা অলরেডি জানি যে সেমিকন্ডাক্টরের জন্য কেন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, তো ওই এক্সপ্লেনেশনটা এখানের মধ্যে লেখা, এই জিনিসটা আমরা স্টুডেন্ট বুক থেকে দেখে নেই আজকের জন্য। তো কি বলতেছে, light dependent resistor have the property that their resistance depends on the light level or light intensity around them. In brightness, in brighter condition কি থাকবে, LDR এর রেজিস্ট্যান্স কমে যাবে। এখন LDR কি দিয়ে বানানো থাকে, LDR are made from semiconductor material and light landing on the material can boost electrons from the valence band up to the conduction band। তো তার ওই LDR যেমন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে বানানো, ওই ম্যাটেরিয়ালের উপরে যখন একে লাইট পড়ে তখন কি হয়, লাইট কি বলে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। ওকে, সো দ্য ইফেক্ট অফ দিস ইজ টু মেক দ্য LDR কন্ডাক্ট বেটার, অ্যাজ ইন বেশি ভালো কন্ডাক্ট করতে পারা মানে কি রেজিস্ট্যান্স কমে যাওয়া। ওকে, এরপরে কি বলতেছে, থার্মিস্টরস ওয়ার্ক ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে এক্সেপ্ট দ্যাট তাদের রেজিস্ট্যান্সটা কিসের উপরে ডিপেন্ড করে, থার্মাল এনার্জি অফ দ্য সারাউন্ডিংস, যে টেম্পারেচার বাড়লে পরে কি হবে, রেজিস্ট্যান্স কমে যাবে, বিকজ টেম্পারেচার বাড়লে মোর এন্ড মোর ইলেকট্রনস উইল জাম্প টু দা কি কন্ডাকশন ব্যান্ড। তো তারা কন্ডাকশন ব্যান্ডে গেলে পরে কি ইলেকট্রন নাম্বার বেশি, তো এর জন্য কন্ডাকশন বেশি করে করতে পারবে, মানে রেজিস্ট্যান্স কমে যাবে। The most common type of thermistor are referred to as negative temperature coefficient thermistor, যেটা কি করে, these use thermal energy to boost their electrons into the conduction band, meaning that the resistance falls as temperature rises. So these are the actual explanations যে কেন আমাদের থার্মিস্টরের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, আর মেটালের জন্য তো এটা আমরা আগের ক্লাসেই পুরোপুরি ডিটেইলসে শিখে আসছি যে কেন ওখানে মেটালের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। ওকে, সো সেমিকন্ডাক্টরের যে ভিডিওটা, ওই ভিডিওটা তোমরা দেখে রাখবা। সেমিকন্ডাক্টরের এই টপিকটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করে, সুপার কন্ডাক্টিভিটি ডিসকাস করে উই উইল র‍্যাপ আপ দিস 4A টপিক, যে 4A টপিকটা শেষ করব, দেন আবার তোমাদের ওই মেকানিক্স এর এক্সামের ডেট অ্যানাউন্স করব। তোমাদের মেকানিক্স এর নেক্সট এক্সাম ওটা কবে হবে টিউসডে ক্লাসে জানাই দেব। ওকে, কিসের উপরে? ওই মেকানিক্স ইয়ে প্রজেক্টাইল সব? প্রজেক্টাইল প্লাস আগে যেগুলো দিছো ওগুলো। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। হ্যাঁ এবারে তো ভাই বুকলেট ক্লাসটা বেশি হবে না, মানে সলভিং at ক্লাসটা। least 3টা নিও ভাই। ঠিক ভাই, আছে, ওই ঠিক দিন আছে। ভাই সলভ করার পরে বাসায় গিয়ে দেখি ভাই আরো 2-3টা বাকি পড়া ছিল, আর ওই 2-3টেই আসছে এক্সামে। টক অ্যাবাউট লাক। হ্যাঁ ভাই, লাস্টের গুলা যেগুলা আমি করি নাই ওইগুলাই আইসা পড়ছে। আমি তো জানতাম তুমি কোনটা করো না, এর জন্য ওইগুলা বেছে বেছে দিছি, বুঝছো। ভাই Wow. ভাই যেটা দেখলাম ভাই, যদি শুরু থেকে না করে শেষের দিক থেকে করতাম তাহলে বেশি কমন পেতাম। শেষের ভাই, 10 পৃষ্ঠা করলেই হয়ে যেত। সিগনিফিকেন্ট ফিগার নিয়ে আমার কিছু কোয়েশ্চেনস আছে হ্যাঁ বলো, ভাই, এটা ক্লাসেই দেখাবো নি বুকলেট নিয়ে আসার পর। ক্লাসে দেখাবো, ঠিক আছে। হ্যাঁ ভাই, কিছু কিছু জায়গায় একটু কনফিউজিং হয়ে যায় সিগনিফিকেন্ট ফিগারস গুলা, ওকে, এখন একটু বেশি জোর দিতেছি এটার উপরে। ভেরি গুড। ঠিক আছে, তো তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করে তোমাদের নেক্সট ক্লাসে যারা সামনাসামনি আসবে আর কি, যারা অফলাইনে থাকবে তাদের জন্য এরকম একটা কুইজ দেব 5 মার্কের। ওকে, ভাই অনলাইনে যারা থাকবে, অনলাইনে ওরা তো আসলে ইন্টারনেট দেখে করতেছে নাকি ওটা তো বলার ওয়ে নাই, তো তখন আর দিব না, আজকের জন্য দিছি, এরপরে দিন দেব। ঠিক আছে, ওকে, তো আমরা ক্লাস এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।